স্বাগত জানাচ্ছি সোনালী প্রান্তর অনুষ্ঠানে। আজ আমরা এসেছি উত্তরবঙ্গের জেলা রংপুর এবং গাইবান্ধা। তুলে ধরছি রংপুর এবং গাইবান্ধা জেলার উপর তথ্যচিত্র। বৈচিত্র্যপূর্ণ ঋতুর দেশ বাংলাদেশ। বহু বছর আগে হারিয়ে যাওয়া আমাদের গৌরবোজ্জ্বল ও সমৃদ্ধ ইতিহাস আবারও পুনরুদ্ধার হচ্ছে। এদেশের বিভিন্ন প্রান্তে যেমন ছড়িয়ে আছে প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ঐতিহাসিক বিভিন্ন স্থাপনা, পাহাড়, নদী, বন, জঙ্গল, প্রকৃতির অপার সৃষ্টি, প্রাকৃতিক ঝর্ণা, গুহা, হাওর বাওর, অরণ্য ও বরেন্দ্র অঞ্চল সহ হাজারো রূপের অনুষঙ্গ, তেমনি আমাদের নৈতিকতায় ও সহমর্মিতায় বিশ্বের অন্যতম জাতিসত্তায় পরিণত হওয়া। বর্তমানে আর্থসামাজিক অবস্থার উন্নয়নের ফলে দেশের বিভিন্ন প্রান্তের মানুষের জীবনধারায়ও এসেছে ব্যাপক পরিবর্তন। ফলে অন্ধকারাচ্ছন্ন প্রান্তগুলো হয়ে উঠেছে আলোকময় সোনালী প্রান্তর। দর্শক, আজ আমরা এসেছি উত্তরের জেলায় রংপুর। তুলে ধরছি রংপুর জেলার উপর তথ্যচিত্র। রংপুর জেলা বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি বিভাগীয় জেলা হচ্ছে রংপুর। রংপুরের রঙ্গপুর নামকরণের কারণ নিয়ে এখনও চূড়ান্ত সমাধান হয়নি। কেউ কেউ মনে করেন মহাভারতের সময়ে প্রাগ জ্যোতিষপুরের রাজা ভগদত্তের রঙ্গমহল ছিল রংপুরে। এই রঙ্গমহল হতে নাম হয়েছে রংপুর। একসময় বস্ত্র রঞ্জনের কারখানা ছিল এই এলাকায়। পাট নির্মিত বস্ত্রে রং করা হতো বলে রংপুরকে রংরেজপুর বলা হতো এবং তা কালের আবর্তে হয়েছে রংপুর। বৈচিত্র্যপূর্ণ ইতিহাসের অধিকারী তিস্তার প্লাবনভূমি ৮০% এবং ২০% বরেন্দ্রভূমির অন্তর্গত। এই অঞ্চল দিয়ে প্রবাহিত হয়েছে তিস্তা, ব্রহ্মপুত্র, ঘাঘট, যমুনা, ধরলা প্রভৃতি নদ নদী। এ জেলার মানুষ শিক্ষা সংস্কৃতিতে এগিয়ে রয়েছে। ওরে ঘটক শালায় যুক্তি করি, ওরে নিয়ে গেছে মুখ পাত্রী বাড়ি। ওরে ঘটক শালায় যুক্তি করি, ওরে নিয়ে গেছে মুখ পাত্রী বাড়ি। পাত্রী দেখাইছে উসেল বানাল গোরা, পাত্রী দেখিয়া মোরো মুন্ডো মানে নাই। ঘটকের সালা কি করি, বিয়াও খান কন্নু পট করি। বাড়ি তানিয়া দেখো বৌমর দিছে বহদল করি। এ জেলায় রয়েছে ৮টি উপজেলা। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর রংপুর জেলার শহর থেকে প্রত্যন্ত এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বেশ কিছু নান্দনিক শিক্ষা অবকাঠামো নির্মাণ করেছে। দর্শক, আমরা আছি রংপুর জেলার রংপুর শহরের প্রাণকেন্দ্রে রংপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের মাঠে। আপনারা আমার পেছনে যেই নান্দনিক ভবনটি দেখতে পাচ্ছেন, এই ভবনটি নির্মাণ করেছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর রংপুর জেলা। এই কলেজটি 1865 সালে স্থাপিত হয়েছে, অর্থাৎ বাংলাদেশের যত পুরাতন সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ স্থাপিত হয়েছে এর মধ্যে এটি অন্যতম। পুরাতন ভবনের পাশাপাশি শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এই কলেজে একাডেমি ভবন নির্মাণ করেছে। দর্শক, আমি কথা বলছি শিক্ষা প্রকৌশল অধিদপ্তর রংপুর জেলার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মেহেদি ইকবালের সাথে। আপনার কাছে জানতে চাইব, আপনারা শহর থেকে প্রত্যন্ত এলাকায় যেসব নান্দনিক ভবন নির্মাণ করছেন, এই ভবনগুলোর কাজের গুণগত মান নিশ্চিত করেন কীভাবে? আমাদের ইডির পুরো টিম এবং এলএসসি কমিটি, লোকাল সুপারভিশন কমিটি এবং প্রতিষ্ঠানে আর যারা সম্পৃক্ত সকল শিক্ষকবৃন্দ যারা আছে তাদেরকে আমরা ড্রয়িং ডিজাইন বুঝিয়ে দিই এবং প্রত্যেকটি বড় বড় ঢালাই করার পূর্বে তাদেরকে রড বাইন্ডিং সহ আর যাবতীয় যে ইনস্ট্রাকশনগুলো আছে আমরা ওগুলো দিয়ে আমরা কাজ সম্পন্ন করে থাকি। আচ্ছা, একটা সময় ছিল যে শুধু শহরে বড় বড় ভবন থাকতো, বড় বড় বিল্ডিং থাকতো, গ্রামের শিক্ষার্থীরা এরকম বড় বিল্ডিংয়ে পড়ার সুযোগও পেত না, পড়তেও পারতো না। এখন এই বর্তমান সময়ে এসে আপনার এই বৈষম্য কতটুকু দূর হয়েছে মনে করেন? আমি মনে করি যে প্রায় শতভাগই পূরণ হয়ে গেছে। কারণ এখন দেখা যায় যে প্রত্যেকটা উপজেলায় আগে সর্বোচ্চ ছিল 1 তলা পর্যন্ত বিল্ডিং। 16 সালের পর থেকে দেখা গেছে যে প্রত্যেকটি উপজেলাতে 4 তলা, 5 তলা এমনকি 6 তলা ভবনও নির্মাণ হয়েছে। বৈষম্য দূর করার জন্য শহর এবং গ্রাম, মানে গ্রামের শিক্ষার্থীরা যে ফ্যাসিলিটি পাবে না তা না,
তা শহরেও যা পাবে গ্রামের শিক্ষার্থীরা সেই ফ্যাসিলিটি পাবে এবং সেইভাবে আমাদের ডিজাইন করাও হয়েছে। দর্শক, আমরা আছি রংপুর জেলার প্রাচীন বিদ্যাপীঠ কারমাইকেল কলেজের মাঠে। আপনারা আমার পেছনে যেই নান্দনিক 10তলা ভবনটি দেখতে পাচ্ছেন, এই ভবনটি নির্মাণ করেছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর রংপুর জেলা। এই কলেজটি অর্থাৎ কারমাইকেল কলেজটি 1916 সালে প্রতিষ্ঠিত হয়েছে। এই কলেজের জমির পরিমাণ প্রায় 700 একর। আশেপাশে যত জায়গা জমি ছিল নানাভাবে বিভিন্ন প্রতিষ্ঠান ব্যক্তিগতভাবে অনেকেই দখল করে নিয়েছে। তারপরেও এখন পর্যন্ত এই কলেজের ভূসীমানার মধ্যে প্রায় 700 একর জমি অবশিষ্ট রয়েছে। দর্শক, আপনাদের একটি আজব এবং অদ্ভুত জিনিস দেখাচ্ছি, যেটি সচরাচর বাংলাদেশের আর কোথাও দেখা যায় না বা দেখা যাবে না। এই যে আমার পেছনে যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটির নাম হচ্ছে কাইজেলিয়া। এই গাছটি 1920 সালে কোনো এক বৃক্ষপ্রেমিক এই রংপুর জেলার কারমাইকেল কলেজের এই অঙ্গনে রোপণ করেছে। এশিয়াতে এই গাছটি এখন প্রায় বিলুপ্তির পথে বা কোথাও দেখা যায় না। সারা পৃথিবীর মধ্যে, এশিয়ার মধ্যে শুধু বাংলাদেশেই এই গাছটির এখন পর্যন্ত অস্তিত্ব আছে এবং এই রংপুরের কারমাইকেল কলেজে। এই গাছটিতে যে ফল ধরে, এক একটি ফলের ওজন 5 থেকে 10 কেজি হয়। মূলত এই গাছটি ঔষধি গাছ হিসেবে ব্যবহার করা হয়। তো এখন এই এশিয়াতে এরকম গাছের সন্ধান পাওয়া খুব দুষ্কর। এটাকে রক্ষা করার জন্য সকলে এগিয়ে আসা উচিত। দর্শক, আমরা আছি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলায়। আপনারা আমার পেছনে যে স্কুলটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ইমাদপুর পশ্চিমপাড়া উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয়টি 1982 সালে স্থাপিত হয়েছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর রংপুর জেলার শহর থেকে প্রত্যন্ত এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বেশ কিছু নান্দনিক শিক্ষা অবকাঠামো নির্মাণ করেছে। ফলে শিক্ষার পরিবেশ আগের চেয়ে আরও উন্নত হয়েছে। দর্শক, আমরা আছি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলা। আপনারা আমার পেছনে যে মাদ্রাসাটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ইমাদপুর FU ফাজিল মাদ্রাসা। এই মাদ্রাসাটি 1957 সালে স্থাপিত হয়েছে। দর্শক, আমরা আছি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ গ্রামে, যেই গ্রামে জন্মগ্রহণ করেছে নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার। আমরা যেখানটা দাঁড়িয়ে আছি, এটি হচ্ছে বেগম রোকেয়ার বাড়ি, যে বাড়িতে তার জন্ম। অন্ধকার থেকে নারীদেরকে বের করে আনার জন্য অথবা সমাজকে এগিয়ে নেওয়ার জন্য তার যে চেষ্টা, সেই সময় উনি লিখেছেন মতিচুর, পদ্মরাগ, অবরোধভাসিনী, এরকম বিখ্যাত অনেকগুলো বই উনি লিখেছেন। সেই বইয়ের বা সেই লেখার বা লেখনীর সূত্র ধরেই আজকের নারীরা এগিয়ে যাচ্ছে। আপনারা দেখছেন সোনালী প্রান্তর অনুষ্ঠান। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। বিরতির পর শীঘ্রই ফিরে আসছি। দর্শক, আজ আমরা এসেছি নদী বিধৌত জেলা গাইবান্ধা। তুলে ধরছি গাইবান্ধা জেলার উপর তথ্যচিত্র। প্রায় 5000 বছর আগে মৎস্যদেশের রাজা বিরাটের রাজধানী ছিল গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা এলাকায়। সেই সময় বিরাট রাজা গাভী পুষতেন। তার গাভীর সংখ্যা ছিল 60,000। মাঝে মাঝে ডাকাতরা এসে গাভী লুণ্ঠন করে নিয়ে যেত।
সেজন্য বিরাট রাজা একটি বিশাল পতিত প্রান্তরে স্থাপন করেন গোশালা। এটি সুরক্ষিত এবং গাভীর খাদ্য ও পানির সংস্থান নিশ্চিত করতে নদীর তীরবর্তী ঘেঁষো জমিতে স্থাপন করা হয়। সেই নির্দিষ্ট স্থানে গাভীগুলো বেঁধে রাখা হতো। সেই থেকে জায়গাটির নাম রাখা হয় গাইবাঁধা এবং কালক্রমে গাইবান্ধা নামে পরিচিতি লাভ করে। গাইবান্ধা জেলার বিভিন্ন উপজেলার নানান প্রান্তে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর বিভিন্ন স্কুলে নির্মাণ করেছে নান্দনিক বেশ কিছু শিক্ষা অবকাঠামো। দর্শক, আমরা কথা বলছি শিক্ষা প্রকৌশল অধিদপ্তর গাইবান্ধা জেলার নির্বাহী প্রকৌশলী জনাব মোহাম্মদ বেলাল আহমেদের। যে সুযোগ সুবিধাগুলো পেত না তারা এখন শহরে এলাকায় যেগুলো পাচ্ছে সেগুলো তারা এখন পাচ্ছে। আর বর্তমানে কারিগরি শিক্ষার বিষয়ে সরকার বিশেষ গুরুত্ব দিয়েছে। আর আমরা যে গুণগত মান রক্ষার ক্ষেত্রে আমরা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানের সাথে আমরা লোকাল সুপারভিশন কমিটি করা হয়, তারা কাজের গুণগত মান বজায় রাখে চেষ্টা করে এবং আমাদের কমিটি আমাদের ইঞ্জিনিয়াররাও সবসময় পরিদর্শন করে থাকে, যার ফলে তারা কাজগুলো গুণগত মান বজায় রেখে সংশ্লিষ্ট প্রধানকে বুঝিতে আমরা সক্ষম হই। এই যে বিশাল বিল্ডিং আপনারা তৈরি করছেন, এই এত বড় ভবন রক্ষার জন্য, বজ্রপাত থেকে রক্ষার জন্য আপনারা কী পদক্ষেপ নিচ্ছেন? এটা আমাদের বজ্রপাত রক্ষার জন্য আমরা বজ্র নিরোধক দণ্ড ব্যবহার করি, যাতে বজ্রপাত যদি হয় সেটা আমাদের উপর থেকে সোজা নিচে মাটির মধ্যে ট্রান্সফার হয়ে যাবে, যাতে বিল্ডিংয়ের কোনো ক্ষতি হবে না। দর্শক, আমরা আছি গাইবান্ধা জেলা শহর সদরে। আপনারা আমার পেছনে যে নান্দনিক ভবনটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে গাইবান্ধা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ। এই প্রতিষ্ঠানটি 1965 সালে স্থাপিত হয়েছে, প্রায় 3 একরেরও বেশি জায়গায় জুড়ে। বর্তমানে এখানে শিক্ষার্থীর সংখ্যা 1200। দর্শক, আমি কথা বলছি গাইবান্ধা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের সম্মানিত অধ্যক্ষ মোহাম্মদ সাইফুল ইসলাম স্যারের সাথে। এই কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতায় আমাদের 64টি টেকনিক্যাল স্কুল ও কলেজে যে প্রকল্প আছে, সেই প্রকল্পের আওতায় আমাদের অন্যান্য জেলার ন্যায় আমাদের গাইবান্ধাতেও যে বিল্ডিংটি স্থাপিত হয়েছে সেটা অত্যন্ত দর্শনীয়, যেটা জেলার মধ্যে অন্য কোনো প্রতিষ্ঠানে আর নেই। এত বড় বিল্ডিং নেই। আর আমাদের অবকাঠামোগত সমস্যা ছিল, যার কারণে আমাদের ছাত্র সংখ্যা এখন প্রায় 1100। আমাদের ছাত্র নিয়ে ক্লাসের শ্রেণীকক্ষের সমস্যা ছিল, ওয়ার্কশপ সমস্যা ছিল, কিন্তু এখন এই বিল্ডিং হওয়াতে আমাদের ঈদের আগে বিল্ডিংটা হস্তান্তর হয়েছে, যার কারণে আমাদের এখন শ্রেণী কার্যক্রম এবং পরীক্ষা সুষ্ঠুভাবে সুন্দরভাবে নেওয়ার জন্য আমাদের আর কোনো অসুবিধা হচ্ছে না। এই ভবন হওয়াতে আমাদের যেমন শিক্ষার পরিবেশ উন্নত হচ্ছে, তেমনি অভিভাবক এবং বাহিরের যারা আমাদের স্টেক হোল্ডার আছে তারাও আনন্দিত হচ্ছে যে এত সুন্দর একটা নান্দনিক ভবন, সেখানে আমাদের বাচ্চারা লেখাপড়া করবে, এজন্য তারাও খুব উৎসাহ দিচ্ছে। দর্শক, আমরা আছি গাইবান্ধা জেলার কচুয়ার খামার উচ্চ বিদ্যালয় মাঠে। এই বিদ্যালয়টি 1972 সালে স্থাপিত হয়েছে। বিদ্যালয়ে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা প্রায় 300-রও উপরে। এই বিদ্যালয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর গাইবান্ধা জেলা একটি নান্দনিক 4তলা ভবন নির্মাণ করেছে। দর্শক, আমরা আছি গাইবান্ধা সদর থেকে প্রায় 12 কিলোমিটার দূরে প্রত্যন্ত এলাকায় কচুয়ার খামার উচ্চ বিদ্যালয় মাঠে। কথা বলছি কয়েকজন শিক্ষার্থীর সাথে। আমাদের স্কুলে এক সময় পড়ালেখা করতে অনেক অসুবিধা হতো, বৃষ্টির সময় খাতা কলম ভিজে যেত, স্কুলে আসতে ইচ্ছা করতো না। এখন আমাদের স্কুলের পরিবেশ অনেক সুন্দর হয়েছে, এখন স্কুলে আমরা অনেক সুন্দরভাবে পড়াশোনা করতে পারি। আগের থেকে বর্তমানে পরিবেশ অনেক সুন্দর। একটা সময় ছিল আমাদের স্কুলে আমরা আসতেই পারতাম না, যদি বৃষ্টিপাত হতো স্কুলে ক্লাস করা অনেকটা কষ্টকর হতো, কিন্তু বর্তমানে যে বিল্ডিংটা হয়েছে এর ফলে আমাদের ক্লাস এবং আমরা স্কুলে আসলে আমাদের বাড়িতে আর যেতে ইচ্ছে করে না। আমাদের স্কুলে 2 পাশে ওয়াশরুম আছে, ছেলেদের আলাদা মেয়েদের আলাদা। এখানে আসলে আমাদের মনে হয় যে আমাদের বাড়ির পরিবেশের থেকে এখানের পরিবেশটা যে এতই সুন্দর সেটা আমরা কল্পনাও করতে পারি না। যেমন প্রশস্ত সিঁড়ি আছে আমাদের এখানে, তারপর আমাদের স্কুলে যেমন ক্যান্টিন আছে, কম্পিউটার ল্যাব আছে, বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিস আমাদের স্কুলে আছে।
দর্শক, আমরা আছি গাইবান্ধা জেলা সদরের কচুয়ার খামার উচ্চ বিদ্যালয় মাঠে। কথা বলছি এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুর রহমানের সাথে। আমি 2010 সালে এই স্কুলে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর আমাদের অবকাঠামো অবস্থা অত্যন্ত লাজুক ছিল। এখনও তার নিদর্শন রয়েছে, কিন্তু 4 তলা ভবন হওয়ার প্রেক্ষাপটে আমরা কখনো ভাবতে পারি নাই যে আমাদের এই প্রত্যন্ত অঞ্চলে এরকম একটা ভবন পাবো। এর জন্য আমরা প্রথমে অনেক চেষ্টা করেছি, আমাদের ল্যান্ড ছিল না। যাই হোক, পরবর্তীতে সবার সহযোগ দেওয়ায় আমাদের ল্যান্ডটা হয়ে গেছে। দর্শক, আমরা আছি গাইবান্ধা জেলার শাহঘাটা উপজেলা। আপনারা আমার পেছনে যে নান্দনিক ভবনটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে কচুয়াহাট উচ্চ বিদ্যালয়ের ভবন। এই ভবনটি নির্মাণ করেছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর গাইবান্ধা জেলা। এই বিদ্যালয়টি 1966 সালে স্থাপিত হয়েছে। বিদ্যালয়ে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা প্রায় 400। দর্শক, আমরা আছি গাইবান্ধা জেলার শাহঘাটা উপজেলায়। কথা বলছি কচুয়াহাট উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক মোহাম্মদ ঈশানুর রহমানের সাথে। বর্তমানে আমার এই ভবন পাওয়ার পর আমার শিক্ষার অনেকটাই পরিবর্তন আসছে এবং শিক্ষার একটা মানসম্মত যে শিক্ষা, তার পরিবেশটা আমরা ফিরে পেয়েছি। তো আমি আরও আশা করব যে এই শিক্ষার এই অব্যাহতি এবং ধারাটা যেন চলমান থাকে এবং এইভাবেই যেন চলতে থাকে। আপনার এখানে শিক্ষার্থীদের পড়াশোনার যে মান, এটা কতটুকু ডেভেলপ করেছে? আমাদের শিক্ষার্থীদের পড়াশোনার মান আগের চাইতে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো। দর্শক, আমরা আছি গাইবান্ধা জেলার শাহঘাটা উপজেলা। আপনারা আমার পেছনে যে স্কুলটি দেখতে পাচ্ছেন, এই স্কুলটি হচ্ছে কচুয়া শহীদ HRM বালিকা উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয়টি 1972 সালে স্থাপিত হয়েছে। বিদ্যালয়ে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা প্রায় 600। এই এলাকার শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডেও এগিয়ে রয়েছে। দর্শক, এতক্ষণ দেখেছেন রংপুর এবং গাইবান্ধা জেলার উপর তথ্যচিত্র। আগামী সপ্তাহে একই সময়ে দেশের অন্য কোনো প্রান্তে আবারও দেখা হবে। আর অনুষ্ঠান সংক্রান্ত মতামত জানাতে আমাদেরকে ইমেল করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে sonaliprantор@gmail.com। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।